দেখো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটাই আমাদের জাস্ট ইন্টিগ্রেশনের বাদ আছে। হ্যাঁ একটা করতে দিছিলাম এইচডব্লিউ, করছাও করছো কি করনি? আচ্ছা এটা করে দিবনি, শেষে করে দিবনি, করে দিবনি, এখন না করে দেই, এখন এটা শুরু করে দেই, শেষে করে দিবনি। দেখো ক্ষেত্রফল নির্ণয়, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। প্রথমেই আসো বৃত্ত বা সার্কেল, বৃত্ত বা সার্কেল। এটা যদি একটা বৃত্ত হয়, ধরে নিলাম এটা হলো সেই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল a সমান সমান পাই আর স্কয়ার। এগুলো একটু তুলে নেওয়া লাগবে, তুলে নাও, এগুলো সবকিছু তুলে নাও। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখন আসো, এটা ছিল বৃত্ত, যদি বলি উপবৃত্ত, উপবৃত্তের নাম শুনছো? উপবৃত্ত বা এটাকে ইংলিশে বলা হয় এলিপস। উপবৃত্ত বা এলিপস, বুঝছো? উপবৃত্ত বা এলিপস। তো উপবৃত্ত কেমন হয়? উপবৃত্ত হয় দেখতে ডিমের মতো, দেখতে ডিমের মতো। উপবৃত্ত হয় দেখতে ডিমের মতো, যেখানে এই বরাবর একটা অক্ষ, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা অক্ষ নিলাম। তো দেখো তো স্বাভাবিকভাবেই তোমার কি মনে হচ্ছে এই দুইটার ভিতরে কোন অক্ষটা বড় হবে? এই দিকের এটা বড় হবে না? আর এটা তো ছোট হবে। তাহলে এই দিকের এটা বড়, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। যে অক্ষটা বড় হবে তাকে বলা হবে বৃহৎ অক্ষ, আর যেই অক্ষটা ছোট হবে তাকে বলা হবে ক্ষুদ্র অক্ষ। এগুলো কিন্তু জানা থাকা লাগবে, তো বেসিক কিছু জানা থাকা লাগবে। তো যে অক্ষটা বড় তাকে বলতেছি আমরা বৃহৎ অক্ষ, যেহেতু এইটা বড় এই জন্য এটার নাম বৃহৎ অক্ষ, এই অক্ষটা ছোট তার মানে এটার নাম হলো ক্ষুদ্র অক্ষ। তো বৃহৎ অক্ষর দৈর্ঘ্য হচ্ছে পুরাটা 2a। তাহলে আমাকে বলো তো এখান থেকে এখান পর্যন্ত কত হবে? a হবে না? এখান থেকে এখান পর্যন্ত a হবে, পুরাটা হলো 2a। আর ক্ষুদ্র অক্ষ, এইটার দৈর্ঘ্য পুরাটা হলো 2b। ক্ষুদ্র অক্ষের পুরো দৈর্ঘ্য হচ্ছে 2b। এখন আসো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম আমরা a সমান সমান পাই আর স্কয়ার। বৃত্তের ইকুয়েশন কিভাবে আমরা লিখি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান আর স্কয়ার। এইভাবে একটা বৃত্তের ইকুয়েশন লেখা যায় না? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান আর স্কয়ার, এটা একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি এইভাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাই না? এটা জানি। বাট বৃত্তের আরেকটা ইকুয়েশন আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান আর স্কয়ার, এটা কিন্তু লেখা যায়। উপবৃত্তের ক্ষেত্রফল কি হবে? লেখো উপবৃত্তের ক্ষেত্রফল।
উপবৃত্তের ক্ষেত্রফল এ সমান সমান, দেখো বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। দেখো এখানে কিন্তু বৃত্তের মতো আর ব্যাসার্ধ নাই। বৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা পরিধির উপরে প্রত্যেকটা বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব ছিল আর, বাট এখানে উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্ব সমান হবে, হবে না। কেন্দ্র থেকে বৃহৎ অক্ষ বরাবর যদি আমি দূরত্ব নেই পরিধিতে, তাহলে সেটা হবে এ। কেন্দ্র থেকে ক্ষুদ্র অক্ষ বরাবর পরিধিতে যদি কোনো বিন্দু নেই, তাহলে সেটা হবে বি। তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই এ বি। কথা কি বুঝছো কিনা? পাই এ বি, এটা হলো আমাদের উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। একটু মুখস্থ থাকা লাগবে, বুঝছো? তোমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, বাট যদি এমসিকিউ আসে ডিরেক্টলি পাই এ বি বসাই দিবা, তখন আর ইন্টিগ্রেশন কোনো বসাইতে হবে না, বুঝছো? কারণ ওটা তো দেখতে যাচ্ছে না তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করছো না কিভাবে করছো, বুঝছো? ডিরেক্ট সূত্র বসাই দিবা। এখন দেখো উপবৃত্তের সাধারণ ইকুয়েশন কেমন হয়? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হলো আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, এটা হলো উপবৃত্তের সাধারণ সমীকরণ। যদি এখানে a গ্রেটার দেন b হয়, লেখো a গ্রেটার দেন b হলে, a গ্রেটার দেন b হলে x অক্ষ হবে বৃহৎ অক্ষ, x অক্ষ হবে বৃহৎ অক্ষ। দেখো এই যে এখানে 2a ছিল, এটা কি বড় ছিল না? দেখো 2a কিন্তু এই ক্ষেত্রে বড় ছিল, তার মানে x অক্ষ, এটা x অক্ষ বরাবর। যদি a বড় হয় তাহলে বুঝবা x অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ, আর যদি b বড় হয় তাহলে বুঝবা, এই যে b যদি বড় হয় তাহলে বুঝবা y অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ। b গ্রেটার দেন a হলে y অক্ষ হবে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ। এটা লিখে নিলেই হবে। তোমাদের এগুলো সম্পূর্ণটাই আছে কণিকে, বুঝছো? সম্পূর্ণটাই কণিকে আছে। কণিকের তিনটা পার্ট, একটা হলো পরাবৃত্ত বা প্যারাবোলা, উপবৃত্ত বা এলিপস, আর একটা হলো অধিবৃত্ত বা হাইপারবোলা। তো এই তিনটা হচ্ছে পরিচ্ছেদ কণিকের। তো এগুলো পড়লে সবকিছু ক্লিয়ার থাকতো, যেহেতু তোমাদের এখনো পড়া হয় নাই, জাস্ট বেসিক ধারণাটা নিয়ে রাখো। কারণ এই অধ্যায়ে উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আছে, পরাবৃত্তের ক্ষেত্রফলও নির্ণয় আছে, বৃত্তের ক্ষেত্রফলও নির্ণয় আছে, বুঝছো? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো জাস্ট বেসিক ধারণাটা নিয়ে রাখলেই হবে, তাহলেই পারবা। আবারও দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। উপবৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। যখনই দেখবা এরকম তখনই বুঝবা এটা হলো উপবৃত্ত। যদি প্লাস না থেকে মাইনাস থাকতো তাইলেই বুঝতা এটা অধিবৃত্ত, বুঝছো? এই যে মাঝখানে প্লাস দেখতেছো না, যে প্লাস না থেকে যদি মাইনাস থাকতো মাঝখানে, তাহলে এটা অধিবৃত্ত। আচ্ছা, তাহলে বৃত্ত গেল, উপবৃত্ত গেল। এবার আমরা একটু আসবো পরাবৃত্ত নিয়ে। পরাবৃত্ত নিয়ে আসো, পরাবৃত্ত বা প্যারাবোলা। পরাবৃত্ত বা প্যারাবোলা এগুলো কিন্তু লেখা থাকা লাগবে। পরাবৃত্ত বা প্যারাবোলা। দেখো
পরাবৃত্তে দুই ধরনের ইকুয়েশন হয়, একটা হলো y স্কয়ার সমান সমান 4ax আর আরেকটা হলো x স্কয়ার সমান সমান 4ay। পরাবৃত্তে দুই ধরনের ইকুয়েশন হয়, একটা হলো y স্কয়ার সমান সমান 4ax আর একটা হলো x স্কয়ার সমান সমান 4ay। তো যদি y স্কয়ার সমান সমান 4ax হয় তাহলে পরাবৃত্তটা হা করবে এই দিক বরাবর, পরাবৃত্তটা হা করবে সামনের দিকে অর্থাৎ x অক্ষ বরাবর। y স্কয়ার সমান সমান 4ax বুঝবা যেখানে ঘাত 1 দেখো তো y স্কয়ার সমান সমান 4ax, x এবং y এর ভিতরে ঘাত 1 কোথায়? x এ না, তার মানে পরাবৃত্ত হা করবে x অক্ষ বরাবর। দেখো x এর দিকে হা করছে, x এর দিকে হা করছে। এটা হলো y স্কয়ার সমান সমান 4ax এর গ্রাফ। যদি এই রকম থাকতো y স্কয়ার সমান সমান -4ax তাহলে কি হইতো জানো? x অক্ষ বরাবরই হা করতো বাট বাম দিকে। কথা কি বুঝছো? তাহলে এটা হলো y স্কয়ার সমান সমান 4ax এটার গ্রাফ। এটা হলো পরাবৃত্তের গ্রাফ। দেখো পরাবৃত্তে একটা ফোকাস থাকে, ফোকাস বা এটাকে বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্র, পরাবৃত্তে একটি ফোকাস থাকে যাকে বলা হয় উপকেন্দ্র, যেটা কিনা এই যে দেখো এটা হলো পরাবৃত্ত। পরাবৃত্তে এটাকে বলা হয় ফোকাস বা উপকেন্দ্র। এই ফোকাসের দূরত্ব হয় শীর্ষ থেকে এ দূরত্ব, এবং পরাবৃত্তের ক্ষেত্রে এই এতটুকু দূরত্ব এটাকেও বলা হয় এ। দেখো পরাবৃত্তের এটা হলো উপকেন্দ্র আর এই বিন্দুটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। একটু লিখে নাও, এটা হলো নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু আর এটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্র। আর এই যে দেখো এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের মাথা, এই যে দেখো মাথা, শীর্ষ, শীর্ষ যে বিন্দুটা আছে এটা হলো কেন্দ্র, মানে শীর্ষবিন্দু বলা যেতে পারে। এটা তোমার হচ্ছে কেন্দ্রতেই আছে শীর্ষবিন্দু। এই ক্ষেত্রে শীর্ষবিন্দু কেন্দ্রতে বিদ্যমান, বাট শীর্ষবিন্দু অল টাইম কেন্দ্রতে থাকবে এমন না। সাধারণ আলোচনায় y স্কয়ার সমান সমান 4ax যখন থাকবে তখন এটা আমরা কেন্দ্রবিন্দুতেই ধরে নিই। এগুলো একটু লিখে নাও, এটা হলো উপকেন্দ্র, এটা হলো নিয়ামকের পাদবিন্দু। তো উপকেন্দ্র দিয়ে যে রেখাটা চলে যায় এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রের উপর দিয়ে যে রেখাটা চলে যায় তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। নিয়ামকের পাদবিন্দু দিয়ে যে রেখা চলে যায় তাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এখন পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু এই দূরত্বটা সমান। কথা কি বুঝছো? পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু এই দূরত্বটা কি হয়? সমান হয়। y স্কয়ার সমান সমান 4ax গ্রাফে এই দূরত্বটা হয় a এর সমান, a এর সমান। তাহলে আমি তোমাকে যদি বলি এই ইকুয়েশনের সমীকরণ কি হবে? দেখো তো এই যে তোমার হচ্ছে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা কি y অক্ষের সমান্তরাল না? y অক্ষের সমান্তরাল হলে x সমান সমান সামথিং হয়ে যায় না? এখন এটা শীর্ষবিন্দু, এটা হলো 0 0 বিন্দু, মূল বিন্দু। তাহলে a দূরত্বে এটা কি হবে? a, 0 হবে না? আর এটা কি হবে? বাম দিকে যে হতো তাহলে -a, 0 হবে না? এটা হবে -a, 0। আমাকে বলো তো তাহলে এইটার ইকুয়েশন কি হবে? এই রেখার ইকুয়েশন কি হবে? x সমান সমান a না, যেহেতু y অক্ষের সমান্তরাল, তার মানে এই রেখার ইকুয়েশন হবে x সমান সমান a। এই রেখার ইকুয়েশনটা কি হবে?
এক্স সমান সমান মাইনাস এ, কারণ ওয়াই অক্ষের সমান্তরাল এবং এটা বাম দিকে। এক্স সমান সমান মাইনাস এ, এতটুকু তোলা থাকা লাগবে। এইটা বুঝলে এক্স স্কোয়ার সমান সমান 4ay এটা এমনিই বুঝবা। দেখো এক্স স্কোয়ার সমান সমান 4ay, এক্স এবং ওয়াই এর ভিতরে ঘাত, পাওয়ার 1 কার? ওয়াই এর। তাহলে পরাবৃত্তটা হা করবে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে হা করবে। এখন সামনের দিকে প্লাস আছে না মাইনাস আছে? তার মানে হা করবে কোন দিকে? উপরের দিকে। তার মানে এই পরাবৃত্তের গ্রাফটা হবে এইরকম, বুঝছো? এটা হলো এক্স স্কোয়ার সমান সমান 4ay, এটার গ্রাফ। যেখানে দেখো উপকেন্দ্র হচ্ছে এইটা। দেখো উপকেন্দ্র কোন দিকে ছিল? উপকেন্দ্র কিন্তু এই যে দেখো শীর্ষের ভিতরের দিকে ছিল। এটা শীর্ষ, শীর্ষের তাহলে কি হবে? এই ক্ষেত্রে উপরের দিকে হবে না, যেহেতু ভিতরের দিকে। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্র। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হবে 0, দ্বিকাক্ষ রেখা হবে এর সমান্তরাল। তাহলে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা এটার পাদবিন্দু কত হবে? 0, মাইনাসে 0, -a। তাহলে একটা হবে 0, যেটা উপকেন্দ্র, আর নিয়ামক রেখার পাদবিন্দু এটা হবে 0, আচ্ছা তাহলে দেখি বলো তো, যদি আমি তোমাকে বলি এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে? দেখো তো উপকেন্দ্র দিয়ে যেই সমীকরণটা যায়, মানে উপকেন্দ্র দিয়ে যে স্ট্রেট লাইনটা যায়, তার সমীকরণটা কি হবে এই ক্ষেত্রে? y = কারণ এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা হলো উপকেন্দ্রিক লম্ব, অকেন্দ্রিক লম্ব। এই ইকুয়েশন হবে y = a। আর দেখো তো এইটার নাম কি? নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা না? নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, এটার ইকুয়েশন কি হবে? y = -a, y = -a। এখানে কোথাও প্রবলেম আছে কিনা বলো? এতটুকু কিন্তু জানা থাকা লাগবে। এতটুকু জানা না থাকলে তুমি ক্ষেত্রফল নির্ণয়ে যে বিপদে পড়ে যাবা, বুঝছো? এখান থেকে অনেকভাবে কোশ্চেন হইতে পারে। দেখো এখন এই যে উপকেন্দ্রিক লম্ব দেখতেছো না, এই উপকেন্দ্রিক লম্ব কিন্তু এই যে পরাবৃত্তটাকে কিন্তু দেখো ছেদ করে চলে গেছে। দেখছো ছেদ করে চলে গেছে না এই উপকেন্দ্রিক লম্বটা? এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হলো পুরোটা হলো 4a দূরত্ব। কত? 4a দূরত্ব। তাহলে 4a দূরত্ব যদি হয়, এইটার স্থানাঙ্ক কত হবে কেউ বলতে পারবা? এটার স্থানাঙ্ক 2a, 0। এইটার স্থানাঙ্ক এতটুকু a, তার মানে x অক্ষ বরাবর a গেছে, y অক্ষ বরাবর কত যাবে? 2a, a, 2a হবে। এইটার স্থানাঙ্ক হবে a, 2a। নিচের দিকে এটার স্থানাঙ্ক কত হবে? এতটুকু গেছে a, এতটুকু নিচে যাবে -2a,
এটার স্থানাঙ্ক হবে a, -2। আচ্ছা, এবং আজকে হচ্ছে ইন্টিগ্রেশনের লাস্ট লেকচার, বুঝছো? ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের এটা হচ্ছে তোমার শেষ অংশ, মানে ক্ষেত্রফল নির্ণয় কিন্তু ইন্টিগ্রেশনের শেষে আছে, বুঝছো? তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয়ের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হয়। একটা হলো বৃত্তের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে, একটা হলো পরাবৃত্তের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে, একটা হলো উপবৃত্তের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর আরেকটা হলো যে কোনো বক্ররেখার ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে, বুঝছো? তো যেহেতু তোমার পরাবৃত্তের ক্ষেত্রফল তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করবা, কারণ তুমি জানোই না পরাবৃত্ত কি, পারবা? পারবা না। এই জন্য আমাদের পরাবৃত্তের যতটুকু না জানলেই না, ততটুকু জানা থাকা লাগবে। দেন কনিকে যাই আমরা এক্সপ্লেনেশন শিখবো, পুরাটাই শিখবো, বুঝছো? দেখো এতটুকু কোথাও প্রবলেম আছে কিনা বলো। এখন আসো, লেখো y² = 4ax ও x² = 4ay পরাবৃত্তের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। পরাবৃত্তের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র। (16a²/3) এটা মনে রাখবা। এগুলো মুখস্থ থাকলে তোমার এমসিকিউ সবচেয়ে বেশি সুবিধা হবে। ইন্টিগ্রেশন করা ছাড়াই তুমি এমসিকিউ দেখেই বলে দিতে পারবা। এবং বলতেছে y² = 4ax এবং x² = 4ay পরাবৃত্তের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটু আমরা চিত্রতে আঁকায়ে দেখব। এটা হলো y² = 4ax, আর আমরা x² = 4ay কোনটা জানি? এইটা x² = 4ay। দেখো দুইটার ভিতরে আবদ্ধ হয়েছে কোন এরিয়াটা? এই যে দেখো, এই এরিয়াটা আবদ্ধ হয়েছে। তো এটার ক্ষেত্রফল হবে 16a²/3। আচ্ছা, এটার ক্ষেত্রফল হবে কত? 16a²/3। এটার ক্ষেত্রফল হবে 16a²/3। আচ্ছা, এখন তোমাদের যদি বলা হয় y² = 4ax ও x² = 4by পরাবৃত্তের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাহলে কি হবে? 16ab/3 হবে। ওখানে a² হয়েছিল না, কারণ এখানেও a আছে এখানেও a আছে, মিলে হয়েছিল 16a²/3। বাট যদি বলা হয় এখানে a আছে এখানে b আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? 16ab/3। তাহলে লিখে নিতে পারো যে y² = 4ax ও x² = 4by পরাবৃত্তের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16ab/3। এগুলো তোমাদের এমসিকিউ ব্যাপক হেল্প করবে। আচ্ছা,
এটা একটু লিখে নাও। এখন আসো, লেখো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax ও এক্স স্কোয়ার সমান সমান 4ay পরাবৃত্ত ও এর উপকেন্দ্রিক লম্বের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। উপকেন্দ্রিক লম্বের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হবে জাস্ট 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3। 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো চিত্রটা কেমন হবে? ধরলাম এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, ও বলা হয়েছে কিন্তু মানে এইটাও হতে পারে এটাও হতে পারে, এর সাথে এর উপকেন্দ্র। এটা হলো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax পরাবৃত্ত। আর আমি বলছিলাম পরাবৃত্তের ভিতরে x সমান সমান a, x সমান সমান a সমীকরণ বিশিষ্ট একটা উপকেন্দ্রিক লম্ব থাকে। তাহলে দেখো এই যে পরাবৃত্ত, এটা হলো পরাবৃত্ত আর এটা হলো x সমান সমান a হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে মাঝখানের ক্ষেত্রফল কতটুকু দেখো, এতটুকু হলো আমাদের মাঝখানের ক্ষেত্রফল। আচ্ছা বা লিখে দাও, বা লিখে নিতে পারো। ওয়াই স্কোয়ার সমান সমান 4x বা এক্স স্কোয়ার সমান সমান 4ay। তাহলে এতটুকু ক্ষেত্রফল কত হবে? 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3। 8a স্কোয়ার ডিভাইড বাই 3। একইভাবে যদি তুমি এক্স স্কোয়ার সমান সমান 4ay আঁকাইতা, তখন তোমার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন x সমান সমান a না হয়ে হয়তো y সমান সমান a। তাহলে ওইটার মাঝখানের ক্ষেত্রফল হইতো 8a স্কোয়ার ডিভাইড বাই 3। বুঝছো? দেখো বলা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax ও y ইকুয়াল mx সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, এই যে এই সরল এই পরাবৃত্ত, আর বলতেছে y সমান সমান mx সরলরেখা। y সমান সমান mx কি হয়, কোন বিন্দুতে যায়? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হলো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax আর y ইকুয়াল mx হয় মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুতে যাবে, এই যে মূল বিন্দুতে চলে গেল। তাহলে এই ইকুয়েশনটা হবে, এটার ইকুয়েশন হবে y সমান সমান mx। তাহলে দেখো তো ওয়াই স্কোয়ার সমান সমান 4ax ও y ইকুয়াল mx, এটার মাঝখানে আবদ্ধ হয়েছে কোন এরিয়াটা? এতটুকু না? এই এরিয়াটা কিন্তু আবদ্ধ হয়েছে, এই এরিয়াটা আবদ্ধ হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল লিখে নাও 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব। m হচ্ছে ঢাল, y সমান সমান mx, ওই m ঢাল। এর ক্ষেত্রফল হবে 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব। 8a স্কোয়ার ডিভাইড বাই 3m কিউব।
এখন আসো, যদি বলা হয় এক্স স্কোয়ার সমান সমান 4ay ও ওয়াই সমান সমান mx, সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তখন চিত্রটা কিন্তু উল্টায় যাবে। তখন চিত্র কেমন হবে? দেখো, এটা হলো আমাদের এক্স স্কোয়ার সমান সমান 4ay, এটা ইকুয়েশন। এখন এর সাথে কি হবে? y সমান সমান mx, তাহলে এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা, y সমান সমান mx, এটা হলো y সমান সমান mx। তখন ক্ষেত্রফল হবে কিন্তু আবদ্ধ ক্ষেত্রফল হবে এতটুকু। তখন আবদ্ধ ক্ষেত্রফল হবে এতটুকু। তো এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব ছিল, ওই m কিউবটা জাস্ট এখন উপরে উঠে যাবে। 8a স্কোয়ার m কিউব ডিভাইডেড বাই 3, 8a স্কোয়ার m কিউব ডিভাইডেড বাই 3। ও আচ্ছা, 8a স্কোয়ার লিখতে হবে, 8a কিউব কেন লিখছি? 8a স্কোয়ার, 8a স্কোয়ার m কিউব ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হবে 8a স্কোয়ার m কিউব ডিভাইডেড বাই 3। এইটা তোমাদের এমসিকিউ মারাত্মক হেল্প করবে, মারাত্মক, বুঝছো? এমসিকিউ মানে ইন্টিগ্রেশন ছাড়াই, অথবা যে কোনো ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে ইন্টিগ্রেশন, তুমি অ্যান্সার যাচাই করে নিতে পারবা এই সূত্রগুলো ব্যবহার করে। যেটা তোমার ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে, তোমার দেখা গেল হয়তো ভুল গেছে, তুমি কিভাবে যাচাই করবা যে ভুল গেছে না ঠিক আছে? এই যে এই সূত্রগুলো ফেলে দেখবা, যদি ঠিক আসে তাহলে হ্যাঁ, এই রকমই রিটেনে থাকে, এর বাইরে কিছু নাই, বুঝছো? এই কয়েকটা কেসের বাইরে কিছুই নাই। লেখো, অঙ্ক লেখো, লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32। লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32 দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32 দ্বারা, লেখো তুমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32 দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32 দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ধরো এটা দিছে ইন্টিগ্রেশনে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 32, এইটা দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা দিছে ইন্টিগ্রেশনে। কিভাবে বুঝলা? ইন্টিগ্রেশন একটা বিভাগ থাকে যেখানে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার পুরোটাই ইন্টিগ্রেশন থাকবে। এখন ইন্টিগ্রেশনের ভিতরে ক নাম্বারে এটা দিছে, তো তুমি যদি স্মার্টলি এইভাবে অ্যান্সার দিয়ে আসো যে এখানে এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার সমান সমান 32 লিখলা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4√2, এটার উপরে স্কোয়ার লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ারের সাথে তুলনা করে পাই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ 4√2। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই
আর স্কোয়ার না, তাহলে পাই থাকলো আর এর মান হলো 4√2, এটার উপরে স্কোয়ার, তার মানে কত হবে 32 পাই। 32 পাই। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কয়টা চতুর্ভাগ থাকে? 4টা চতুর্ভাগ থাকে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত হবে? 32 পাই ডিভাইডেড বাই 4। 32 পাই ডিভাইডেড বাই 4, 8 পাই। এইভাবে দিয়ে চলে আসলাম। এখন কথা হচ্ছে এইটা যদি অ্যাডমিশন এক্সামে থাকে যে x² + y² = 32, এর প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করো, অ্যাডমিশন এক্সামে এভাবে করলে পুরা 10, 10-এ 10। কারণ তোমাকে তো বলে নাই ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, বলছে কি কোথাও কি বলা আছে ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে? বলা নাই। বাট বোর্ডে ধরো ইন্টিগ্রেশনের মধ্যে দিছে, তখন তুমি এভাবে করে দিয়ে আসছো 0, বুঝছো? একেবারে 0 দিয়ে দিবে, কারণ ইন্টিগ্রেশনের ভিতরে দিছে, তার মানে বোঝাচ্ছে যে তোমার এটা তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করো। তো সবাই জানে πr², ক্ষেত্রফল নির্ণয় সূত্র πr², বাট তোমাকে বোঝাচ্ছে যে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করো। তাহলে যদি এটা এমসিকিউ এ আসে তাহলে তুমি কি ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করবা? এমসিকিউ আসলে তো দেখতেছে না ইন্টিগ্রেশনের মাধ্যমে করতেছো না তুমি শর্টকাটে করতেছো, এটা কি দেখতেছে? দেখতেছে না। তখন তুমি শর্টকাটে করবা, πr² ডিভাইডেড বাই 4, তার মানে আসে 8 পাই। যখন রিটেনে আসবে ইন্টিগ্রেশনে, তখন তোমার ইন্টিগ্রেশনের মাধ্যমেই সলভ করে দেখাইতে হবে, বুঝছো? তাহলে এখন এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে করব আমরা? দেখো, এটা একটা প্রসেস, এটাও তুলে নিবা, এটা একটা প্রসেস, এটাও তুলে নিবা। ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন আমরা কেমনে করব? x² + y² = 32। y² = কত লেখা যায়? 32 - x², এটা লেখা যায়। y = লেখা যায় √32 - x², অথবা y = লেখা যায় √32 কে লেখা যায় 4√2, এইটার উপরে স্কোয়ার মাইনাস x²। এইটা তাহলে এর চিত্রটা কেমন হবে? এটা ধরো বৃত্ত, দেখো তো এখান থেকে x² + y² = r², এখান থেকে আমরা এই যে r², এখানে r এর মান কত? 4√2 না? r এর মান হলো 4√2। তাহলে এই বৃত্ত এটা অবশ্যই 0,0। আমাকে বলো তো এইটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দু 4√2,0 না? 4√2,0, এই বিন্দুটা হবে 4√2,0, এই বিন্দুটা হবে 4√2,0। এখন তোমার থেকে চাচ্ছে এই 0 থেকে 4√2 এর মধ্যে এই এরিয়াটার ইন্টিগ্রেশন বের করতে। এই এরিয়াটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারতেছে। এখন আসো, তুমি ইন্টিগ্রেশন দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হলো এক্স অক্ষের সাপেক্ষে আর আরেকটা হলো ওয়াই অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাপেক্ষে বলতে বোঝানো হয় তুমি এক্স অক্ষ বরাবর লিমিট নিবা, ওয়াই অক্ষের সাপেক্ষে বলতে বোঝানো হয় তুমি ওয়াই অক্ষ বরাবর লিমিট নিবা। দেখো তো আমি 0 থেকে 4√2 এটা কি এক্স অক্ষ বরাবর নিয়ে নিই? এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তার মানে আমি চাই এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন করতে। এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন করা মানে কি? দেখো বলতেছে x² + y² = 32। এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন নির্ণয় করা বলতে বোঝানো হয় এই যে রেখা, বৃত্তের যে রেখা, এইটার সমীকরণ হলো x² + y² = 32। তো এটার ইন্টিগ্রেশন নির্ণয় করবো আমি এক্স অক্ষ বরাবর, তার মানে নিচের দিকে, নিচের ক্ষেত্রফলটা নির্ণয় করবো আমি।
এক্স অক্ষ বরাবর দেখো নিচের দিকে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করব, এটা বোঝানো হয়। যদি ওয়াই অক্ষ বরাবর হইতো তাইলে এই দিকে ক্ষেত্রফলটা নির্ণয় করতাম আমরা, বুঝছো? এক্স অক্ষ বরাবর দেখো, যেহেতু এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এই দিকে আর আমাদের পরিধি হচ্ছে এই বরাবর, তার মানে আমি জাস্ট চাই নিচের দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। এখন আমরা এক্স অক্ষ বরাবর যদি নির্ণয় করতে চাই, আমরা একটা আগে থেকেই কিন্তু এটা জানি, ওয়াই ওয়াই হলো এফ অফ এক্স এর ফাংশন, তাই না? ওয়াই হচ্ছে অধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক। তাহলে ওয়াই সমান সমান কি লেখা যায়? এফ অফ এক্স লেখা যায় না? ওয়াই কিন্তু ফাংশন অফ এক্স। তুমি যদি এক্স অক্ষ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তাহলে তোমার সমীকরণটাকে সাজায় নিতে হবে ওয়াই এর মাধ্যমে। কথা কি বুঝছো? আর যদি তুমি ওয়াই অক্ষ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, সমীকরণটা সাজাইতে হবে এক্স এর মাধ্যমে, অর্থাৎ বাম দিকে থাকবে এক্স। তুমি যেহেতু এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ, তার মানে অধীন চলক ওয়াই থাকতে হবে বামে। দেখো তো আমরা এটা করে নিছি না ওইভাবে? তাহলে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? লেখো ইন্টিগ্রেশন অফ, যেহেতু আমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন নির্ণয় করব, তাহলে লিখবো আমরা ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনটা হবে এফ অফ এক্স এর সাপেক্ষে। বুঝছো? এটা এফ অফ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, মানে বুঝাচ্ছি আমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তাহলে লিমিটটা কোন বরাবর নিব? এক্স অক্ষ বরাবর লিমিট নিব না? তো এক্স অক্ষ বরাবর লিমিট কত আছে? 0 থেকে 4√2, এটা ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4√2 এফ অফ এক্স নিয়েছিলাম। আমরা এফ অফ এক্স কে কিভাবে লিখতে পারি? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লেখা যায় না? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে লিখবো আমরা ওয়াই ডিএক্স। ওয়াই ডিএক্স। এখন আসো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4√2, ওয়াই বলতে কত? √, দেখো ওয়াই বলতে কত সেটা আমাদের নির্ণয় করা আছে, 4√2 এইটার উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনের একটা সূত্র আমি তোমাদের লিখে দিয়েছিলাম, √² মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ √² মাইনাস এক্স স্কোয়ার, এবং বলছিলাম যে এটা হলো ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় সূত্র। কোথাও কিন্তু আমরা এই অঙ্কটা পাই নাই, এই অঙ্কটা শুধুমাত্রই ব্যবহার করা হয় ক্ষেত্রফল নির্ণয়। ওই যে বড় সূত্রটা শুধুমাত্রই ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহৃত হয়। সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ √² মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা ছিল a² by 2 sin inverse x by a plus x √² minus x square divided by 2 plus c, এই সূত্র। এই সূত্রটা এখন আমাদের এখানে বসাইতে হবে। তাহলে সূত্র কি? a²/2, তার মানে 4√2 এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 sin inverse x by a, x by a, a বলতে কত? 4√2 x by a প্লাস x √a² মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 4√2 এটার উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। কিন্তু সি বসানো যাবে না, এখানে কি বসাইতে হবে? লিমিট বসাইতে হবে, 4√2 এবং 0, এই লিমিটটা বসাইতে হবে। তুলে নাও তুলে নাও তুলে নাও। দেখো এখন আমাদের শুধুমাত্র লিমিটটা বসাই দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। 4√2 এবং 0 আছে লিমিট হিসেবে।
তাহলে লিমিটটা আমরা একটু বসাই দিব। দেখো তো 4√2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 মানে কত? 16 না? তাহলে 16 সাইন ইনভার্স এক্স এর জায়গায় এবার কত বসাবো? 4√2 বসাবো একবার। তাহলে এক্স এর জায়গায় বসাবো 4√2 ডিভাইডেড বাই 4√2 প্লাস এক্স এর জায়গায় যদি আমরা 4√2 বসাই রুট ওভার 4√2 এর উপরে স্কোয়ার মাইনাস 4√2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা প্রথমে 4√2 বসালাম, তারপরে মাইনাস 0 বসাইতে হয়। এখন দেখো এখানে 0 বসাই খুব একটা লাভ নেই। 0 বসাইলে এক্স আছে এখানে, পুরাটা 0 হয়ে যাবে। আবার 0 তুমি যদি বসাও 0/4√2 সাইন ইনভার্স 0 মানে কত? 0 ডিগ্রি। 0 এর সাথে পুরা গুণ করলে 0 হয়ে যাবে, অর্থাৎ 0 বসানো লাগবে না। এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। দেখো 4√2 কাটে, থাকে শুধুমাত্র 1। 16 সাইন ইনভার্স 1, সাইন কত ডিগ্রি এর মান? 1 π/2। আর দেখো তো এইটা কি 0 চলে আসবে না? 4√2 এর উপর স্কোয়ার মাইনাস 4√2 এর উপর স্কোয়ার একই জিনিস না? এটা কেটে যায়, তাহলে 0 চলে আসবে, পুরাটাই 0। তাহলে 16 × π/2 মানে কত? 8π। আমাদের আগে অ্যান্সার কত বের হয়েছিল? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত বের হয়েছিল? ওই যে দেখো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল হচ্ছে 8π। এটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে, হ্যাঁ গ নাম্বারে আসবে, গ নাম্বারে 4 নাম্বারের জন্য। ক নাম্বারে না, গ নাম্বারে। ওই প্রসেসের মাধ্যমে আসবেই না, ওটা তোমাদের আসবে না, ওটা এমসিকিউ আসবে। দেখো ওগুলো হচ্ছে ক্ষেত্রফল মানে কি, ওটা হচ্ছে তুমি জাস্ট শুদ্ধি পরীক্ষার জন্য, শিওর হয়ে নেওয়ার জন্য। এখন তুমি যদি এইভাবে বের করে 8π বের হয়েছে, এখন তুমি এটা শুদ্ধি পরীক্ষা করবা কেমনে? ওই যে এভাবে বের করবা, বের করে দেখবা যে 8π আসে কিনা। মানে এখান থেকে 4 নাম্বার তোলা একেবারে সহজ, বুঝছো? আচ্ছা এখন নেক্সট অঙ্ক তোলো, নেক্সট অঙ্ক তোলো। x² + y² = 25। কোনটা? করতে থাকো করতে থাকো, হয়তো এরপরে একটা ক্লাস লাগতেও পারে, আমি চেষ্টা করবো আজকে শেষ করে দেওয়ার। x² + y² = 25 বৃত্ত, x² + y² = 25 বৃত্ত, এবং এরপরে হচ্ছে বৃত্ত শুরু করব, বৃত্ত কণিক, তারপরে বৃত্ত কণিক। এটা একটা তোমার হচ্ছে সিকোয়েন্সিয়াল চ্যাপ্টার। বৃত্ত এবং কণিকের সাথে ব্যাপক সম্পর্ক আছে। সরল রেখা, বৃত্ত এবং কণিক এই তিনটা একেবারে পরস্পর, এটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এইটার রিলেটেড অধ্যায়, বুঝছো? এটা সাধারণত সিকোয়েন্সিয়াল পড়তে হয়। বৃত্তর পরে কণিক শুরু করে দিব, তাইলে এটা তোমাদের জন্য সহজ হবে। বৃত্ত বড় একটা চ্যাপ্টার না, ছোট। কণিকটা বড়, এবং মাস্ট কণিকটা একবার প্রো লেভেলে শেষ করতে হবে, তাছাড়া বিপদে পড়বা। এইচএসসি এক্সামে বিপদে পড়বাই যদি কণিক যদি ভালো মতো না থাকে। কারণ কণিক থেকে দুইটা আসে, স্থিতিবিদ্যা থেকে একটা আসে, গতিবিদ্যা থেকে সাধারণত একটা আসে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা ব্যাপক পেঁচানো যায়, স্যারেরাও কি করে খুব পেঁচায় দেয়, তার মানে ওইটার ভরসা নাই। বাট কণিকের ভরসা আছে, কণিক দুইটা সহজ থাকে, তার মানে কণিক দুইটা একবারে প্রো লেভেলের ইয়ে থাকা লাগবে, তোমার প্রিপারেশন থাকা লাগবে, যেটাই দেখ পারবে। আচ্ছা ঠিক আছে, লেখো x² + y² = 25 বৃত্ত এবং x = 3 সরল রেখা দ্বারা, x = 3 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? সীমাবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রফলটির ক্ষুদ্রতর ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষুদ্রতর ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো বলা হচ্ছে কি,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25 এবং এক্স সমান সমান 3 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো তো চিত্রটা কেমন হবে, আগে আমরা এটা একটু দেখে নেই। চিত্রটাই মেইন, এখানে চিত্র আগাইতে হবে, কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ে চিত্র আগায় দেখাইতে হবে। ওই যে আমি যেভাবে দেখালাম যে কতটুকু ক্ষেত্রফল তুমি নির্ণয় করতেছো, এটা দেখাইতে হবে চিত্র আঁকানোর মাধ্যমে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত এখানে? 5 না? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। এটা হলো 0,0। আমাকে বলো তো এটা কত হবে? আমি যেহেতু এক্স অক্ষ বরাবর নির্ণয় করতেছি, এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন নির্ণয় করবো, এটাই 5,0। তাহলে এটা হবে 5,0। এটা হলো আমাদের বৃত্তের চিত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25। এটার চিত্র আমার আঁকানো শেষ। বলতেছে এক্স সমান সমান 3, এক্স সমান সমান 3, এটার চিত্র কেমন হয়? এক্স সমান সমান 3, এটার চিত্র কেমন হয়? হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল হয় না? তাহলে 3 ধরলাম এখানে হবে এইটা। তাহলে x সমান সমান 3। এখন বলতেছে x সমান সমান 3 এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এইটার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো তো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এটা বলতে আমি কি বুঝাইছিলাম? x অক্ষের দিকে, তার মানে এই পুরাটার ক্ষেত্রফল তুমি নির্ণয় করতেছো। আর এই যে দেখো x সমান সমান 3, তার মানে বলেই দিছে x সমান সমান 3 এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এটা হলো এই রেখা, এই পুরাটা রেখা। আর x সমান সমান 3 হলো এই রেখা। তাহলে মধ্যবর্তী আবদ্ধ ক্ষেত্র কোনটা? দেখো তো এইটা না? এই পুরাটা, কিন্তু এই পুরাটা নিচের দিকেও তো হবে। নিচের দিকেও হবে, কারণ বলা আছে x সমান সমান 3। ভাই x সমান সমান 3 তো উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে না? এই জন্য পুরাটা। মানে এতটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখি বলো তো, ইন্টিগ্রেশন বের করার সময় আমাদের লিমিটটা কত হবে? x সমান সমান 3 মানে কি? এটা 3,0 না? লিমিটটা কতর ভিতরে দিব? 3 এবং 5 এর ভিতরে লিমিট দিলে আমাদের কাজ হয়ে যাবে। লেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25 বা y সমান সমান √5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা এখন আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। এখন ইন্টিগ্রেশন অফ f অফ x, x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। কত থেকে কত? দেখো তো 3 থেকে 5 এর ভিতরে, কিন্তু x অক্ষের সাপেক্ষে যেহেতু, তার মানে x অক্ষ বরাবর নিব আমরা 3 থেকে 5 এর মধ্যে। 3 থেকে 5 এর মধ্যে f অফ x dx, f অফ x কিসের ফাংশন? y এর ফাংশন। তাহলে y dx, y বলতে কত? y বলতে এই যে √5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। এখন একটা কাজ করব, আমরা সূত্র বসাবো। সূত্র কি হবে? a স্কোয়ার বাই 2 অর্থাৎ 5 স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স x বাই a, তাহলে x বাই 5 প্লাস x √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইটা লিমিট কতর ভিতরে? 3 থেকে 5 এর ভিতরে। 5 এখানে, 3 এখানে। দেখো এখানে একটু আমরা বুদ্ধিমানের পরিচয় দিব।
বুদ্ধিমানের পরিচয় দিব কিভাবে? তোমরা করবা কি, এই 5 না এখানে বসাবা, দুইটা দিয়ে বসাবা, বসানোর পরে মাইনাস দিয়ে এই 3 বসাবা, বাট ক্যালকুলেশন এখান থেকে করবা না, ক্যালকুলেশন ক্যালকুলেটর, বুঝছো? ক্যালকুলেশন চুরি করবা, ওইভাবে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে, বুঝছো? তুমি জাস্ট কি করবা, 5 বসাবা বিয়োগ 3 বসাবা, জাস্ট খালি বসাই দেখাবা যে আমি বসাইছি, বুঝছো? ওটা স্যারকে একটু ফাঁকি দিবা, যে দেখাই দিবা যে আমি এখান থেকেই বের করছি, বুঝছো? বাট তুমি কিছুই করো নাই, তুমি কাজটা করছে ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা। এই ক্যালকুলেটরটা দাও তো কত আসে, কিভাবে বের করবা আবার একটু দেখাই। এই যে দেখো ইন্টিগ্রাল সাইন দিলা, ফাংশনটা দেওয়া আছে √5² - x², এইটা বসালা, লিমিট বলতেছে লিমিট কত, 3 নিচে 5 উপরে দিয়ে দিবা সমান। অনেক সময় নেবে, একটু সময় নেবে, কারণ এটা অনেক বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটর ভালোই সময় নেবে। দেখো দিচ্ছে না, সময় নেবে, এই দেখো দিছে 5.59, অ্যান্সার হচ্ছে 5.59। তাহলে 5.59 বের করো, লেখো। এটা হলো 5.59 বের হয়েছে, দেখি বলো তো 5.59 এটা আসলে কি এটা অ্যান্সার হবে না কত হবে, দেখি একটু চিন্তা করে বলো। অ্যান্সার কি 5.59 হবে? একটু চিন্তা করে বলো তো। ডাবল হবে। দেখো 3 থেকে 5 এর ভিতরে আমি x = 3 এবং x² + y² = কত হচ্ছে 25, এটার ক্ষেত্রফল নির্ণয় করছি। এখন এটা তো বের করছি আমি জাস্ট প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, এতটুকুর ক্ষেত্রফল আমার নির্ণয় হয়েছে, এই যে এতটুকু নির্ণয় করছে, বাট এটা কি নিচের দিকেও আছে না, তাহলে কি করতে হবে, এটা তো আর এটা সমান, তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে। দেখো অতএব ক্ষেত্রফল, যেহেতু আমি জাস্ট উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি, নিচের দিকের নেগেটিভ অংশের ক্ষেত্রফল নির্ণয় করি নাই, তাহলে ক্ষেত্রফল কি হবে 5.59 × 2 সমান আসবে হচ্ছে 11.18 বর্গ একক, 11.18 বর্গ একক, 11.18 বর্গ একক। এখানে কোথাও সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলো, এখনই বলো, সমস্যা থাকলে বলো। সিফাত বলো, কোনো সমস্যা? ওটা কিভাবে লিখবা এটা বলতেছো? মানে ওটা আপনি লিখলেন না, না লিখলে হবে? ওটা আমি লিখিনি, তোমাদের লিখতে বলছি। লিমিটটা আচ্ছা দেখো, তোমাদের বলা আছে x² + y² = 25, তো দেখা যাচ্ছে এটা 0,0 বিন্দু, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে। বৃত্তটা অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে, বুঝতেইছো, কারণ x² + y², যদি থাকতো x - a² + y - b², তাইলে বুঝতে হবে যে কেন্দ্র আসলে 0, 0 না, কেন্দ্র হলো ab, বাট এখানে কেন্দ্র যেহেতু ওখানে কিছু নাই, তার মানে কি হবে 0, 0। তো x² + y² = 25, এখান থেকে আমরা বের করলাম ব্যাসার্ধ হবে 5, তাহলে এতটুকু 5, এতটুকু 5, উপরেও 5 নিচেও 5, তাহলে এতটুকু যদি 5 হয় তাহলে এটার স্থানাঙ্ক কত 5,0। বলা আছে x = 3, সরল রেখা, তাহলে x = 3 কি হয়, y অক্ষের সমান্তরাল, তাহলে এটা হলো 3,0। বলতেছে x = 3 এবং x² + y² = 25, এই যে পুরাটা এবং x = 3, তার মানে এটা দেখো একটা ক্লোজ একটা ক্ষেত্র সৃষ্টি করলো। যখনই বললো x = 3, তখন বৃত্তের সাথে x = 3 এর মধ্যে একটা আবদ্ধ ক্ষেত্রের সৃষ্টি হইল। তো বলতেছি সেই ক্ষুদ্রতম আবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বৃহত্তম ক্ষেত্র হলেই পুরাটা, এই যে বড়টা,
বুঝছো? তাহলে ক্ষুদ্রতম সবসময় যদি কিছুই না বলে তাহলে বুঝবা যে ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা যাচ্ছে। আর দুই একটা অঙ্ক করার পরে এমনিতেই সব বুঝে যাওয়া এবং সব পারবা। দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9, বাহ, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1, এক্স স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল 1 উপবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল 1 উপবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা যদি ইঞ্জিনিয়ারিং এ আসে 1 সেকেন্ডে আমার এটার অ্যান্সার বলো তো দেখি, 1 সেকেন্ডে এটার অ্যান্সার বলবা। এক্স স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 সমান 1 উপবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। 1 সেকেন্ডে বলবা এটার অ্যান্সার। কিভাবে বলবা? পাই এ বি, তাহলে কত হবে? পাই এ বি 6 পাই হবে, কারণ ওখানে ছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। 9 মানে হলো এ স্কোয়ার, এ মানে হলো 3, 4 মানে হলো বি স্কোয়ার, বি মানে হলো 2, পাই এ বি তার মানে 3 দুগুণ 6 পাই, 6 পাই হইতো অ্যান্সার। তার উপবৃত্তটার ক্ষেত্রফল হবে 6 পাই, এটা আমরা আগে থেকেই জানি, এটাই আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। এটাই কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। দেখো চিত্রটা কেমন হবে। চিত্রটা হবে এরকম, যেহেতু উপবৃত্ত, উপবৃত্ত হবে ডিমের মতো। হ্যাঁ, এখন দেখো বলা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার সমান 1। এ এর মান কত দেখো তো? 3 না? বি এর মান হলো 2। দেখো তো এ গ্রেটার দেন বি না? এখানে এ গ্রেটার দেন বি, তার মানে আমাদের এই অক্ষের দৈর্ঘ্য হবে বড়, এক্স অক্ষের দৈর্ঘ্য হবে বড়, এক্স হবে বৃহৎ অক্ষ। তাহলে এটা যদি 0 0 হয়, আমাকে বলো তো এটা কত হবে? এটা হবে 3,0। সুন্দর, 3,0। আমি বলছিলাম এতটুকু হলো এ, এতটুকু হলো এ, তাহলে এতটুকু যদি এ হয় 3 হয়, তাহলে এটার তোমার হচ্ছে ইয়ে কত হবে? স্থানাঙ্ক কত হবে? 3,0। এখন এইটার ইকুয়েশন দেওয়া আছে, এটার ইকুয়েশন হলো এক্স স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 সমান 1। তো যদি আমরা 0 থেকে 3 এর মধ্যে এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কতটুকু পাবো দেখো তো? এতটুকু পাবো না, জাস্ট প্রথম অর্ধভাগ পাবো। ওটাকে আমরা 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে, 4 দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাবে। আমরা যদি এটাকে 0 থেকে 3 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো আমরা এতটুকু। এতটুকুকে আমরা যদি নির্ণয় করার মাধ্যমে যখন ক্ষেত্রফল নির্ণয় করব, এটাকে 4 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা পুরো উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ, এতটুকু মার্ক করবা, এতটুকু মার্ক করবা, না পুরাটুকু করবা না। পুরাটুকুর ক্ষেত্রফল তুমি নির্ণয় করতেছো, বাট ইন্টিগ্রেশনের মাধ্যমে কতটুকু ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে, কথা কি বুঝছো? ইন্টিগ্রেশনের মাধ্যমে তো পুরাটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না, ইন্টিগ্রেশনের মাধ্যমে শুধুমাত্র প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছো, ওটাকে 4 দ্বারা গুণ করতেছি যেহেতু প্রতিসম। তাহলে আসো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, লেখো আবার
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান সমান 1। কাকে সাইড করব? আমাদের কাজ কিন্তু ওয়াই কে সাইড করা, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান সমান কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9। তাহলে ওয়াই স্কোয়ার হবে, দেখো তুমি যদি লসাগু করো এখানে চলে আসবে 4 ডিভাইডেড বাই 9, 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসবে লসাগু করলে। অতএব ওয়াই এর মান হবে, রুট করে দাও, রুট করে দিলে আসবে 4 ডিভাইড বাই 9, এটাকে রুট করলে হয় 2/3, 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসবে ওয়াই এর মান আসবে এটা। এখন আমরা ইন্টিগ্রেশন বের করব। ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স কত থেকে কতর ভিতরে? 0 থেকে 3 এর ভিতরে। 0 থেকে 3 এর ভিতরে এফ অফ এক্স ডিএক্স। এফ মানে কত? ওয়াই ডিএক্স। এফ অফ এক্স মানে হলো ওয়াই ডিএক্স। 0 থেকে 3 এর ভিতরে ওয়াই বলতে কত? 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 2/3 হচ্ছে কনস্ট্যান্ট মান, বেরোয় চলে আসলো। এখন সূত্র বসায় দাও, a স্কোয়ার বাই 2, তার মানে 9 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স বাই এ বলতে কত? 3। এটাকে কিভাবে লেখা যায়? 9টাকে কিন্তু এভাবে লেখা যায় না, 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এভাবে লেখা যায়। তাহলে a স্কোয়ার বাই 2 মানে কত? 9 ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ বলতে কত? 3 প্লাস এক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, 3 এবং 0। লিমিট হলো 3 এবং 0। এখানে 0 বসানোর কোনো প্রয়োজনীয়তাই নাই, কারণ 0 বসাইলে পুরাটাই 0 হয়ে যাবে। 3 বসাইলেই আমাদের কাজটা হয়ে যায়। 3 বসাই আমরা, 9 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে 3 বসালাম রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা বসালেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে, 0 বসানো লাগতেছে না। তাহলে দেখো তো এটা কি 0 হয়ে যাবে না? এটা 0 হয়ে যাবে। 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স, দেখো এটা আসতেছে 1। সাইন ইনভার্স 1 মানে কত? পাই বাই 2, পাই বাই 2। এই 2 কাটে, 3 দিয়ে দিলে এটাতে থাকে 3। তাহলে অ্যান্সার আসে আমাদের, দেখো 3 পাই ডিভাইডেড বাই 2। এইটা হলো আমাদের একটা চতুর্ভাগের ক্ষেত্রফল। একটা চতুর্ভাগের ক্ষেত্রফল হলো 3 পাই ডিভাইডেড বাই 2। এখন লেখো অতএব উপবৃত্তের ক্ষেত্রফল। অতএব উপবৃত্তের ক্ষেত্রফল সমান সমান কত হবে? 4 ইন্টু এই যে 3 পাই ডিভাইডেড বাই 2। তাহলে এই যে 2 কাটে, 3 দুগুণ 6 পাই। এটা দেখো আমরা শর্টকাটে বের করছিলাম না? শর্টকাটে বের করছিলাম। আর ইন্টিগ্রেশনের মাধ্যমে কত লেন্দি করে আমাদের বের করতে